আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, তার মানে শুনতে পাচ্ছেন। জি, আজকে আমরা আমাদের 5th ক্লাস শুরু করবো। হ্যাঁ, শীটটা আপনাদের কাছে আছে না? দেখেন এটা পেয়েছেন কিনা। জি স্যার পেয়েছি। জি স্যার পেয়েছি। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমস। তো আমরা আগে কিছু ইনফরমেশন সিস্টেমস নিয়ে আলোচনা করেছি। আমরা সেগুলো রিক্যাপ করব চ্যাপ্টার শেষ হলে। তারপর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালাইজ হাউ ইনফরমেশন সিস্টেমস ক্যান বি সিস্টেম ইনফরমেশন সিস্টেমসটা ইমপ্লিমেন্ট করা। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আর ডিসকাস ওয়েজ ফর ওভারকামিং প্রবলেম ইন ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন। যে যে প্রবলেম গুলো আছে সেগুলো কিভাবে ওভারকাম করা যায় সেটা নিয়েও আলোচনা করব। ফার্স্ট হচ্ছে চ্যালেঞ্জেস অফ ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন। প্রথমেই যেটা বলে রাখা দরকার যে ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশনের কাছে ইমপ্লিমেন্ট করতে গেলে যে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এটা নিয়ে আপনারা এমনি যে থিওরিটিক্যাল না, মানে আপনাদের যে যার যতটুকু নলেজ আছে তার উপরে বেস করে বলেন তো কি কি ধরনের সমস্যা আসলে আসতে পারে বা আদৌ কোনো সমস্যা আছে কিনা। কেউ কি কিছু বলতে পারবেন? Just 1 মিনিট। বিষয়টা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান আমি রান করছি। এখন একটা প্রতিষ্ঠান চলছে, তো সেখানে আমি ইনফরমেশন সিস্টেম বা আমি কোন একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে চাই। সেটাতে আবার সমস্যা কি, তাই না? কোশ্চেনটা তো এরকম, এটা তো বললেই করা যায়, আসলে কি তাই? না স্যার, এটা প্যারালালি রান করাতে হবে। কারণ হচ্ছে স্যার, যদি একটা অর্গানাইজেশন একটা সিস্টেম যদি নতুন করে অ্যাডাপ্ট করতে চাই, তার যে এক্সিস্টিং সিস্টেম আছে, এক্সিস্টিং সিস্টেমটার সাথে 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 পাশাপাশি অন্য একটা সিস্টেম রান করাতে হবে। মানে যেটা যদি লাইক দ্যাট, যেমন একটা অর্গানাইজেশন ইন্টারনাল ERP ইউজ করতেছে, এর পাশাপাশি যদি SAP ইউজ করতে চাই, সেক্ষেত্রে স্যার ইন্টারনালি সিস্টেমটাকে রান করানোর পাশাপাশি SAP-টাকে ইনস্টল করতে হবে। এর পাশাপাশি যেসব পিপল আছে, রিসোর্স আছে, তাদেরকে হচ্ছে ট্রেন আপ করতে হবে নিউ সিস্টেমের সাথে অ্যাডাপশন করানোর জন্য। এর পাশাপাশি আরো কিছু আছে স্যার, যেমন এক্সপেন্ডিচারটা বেড়ে যেতে পারে, ইনস্টলেশন কস্ট আছে, তারপর এক্সপার্টাইজ নলেজের অভাব থাকতে পারে, যার কারণে প্রজেক্টটা ফেল করতে পারে ইত্যাদি। স্যার বিভিন্ন ধরনের মানে রিজন আছে যেটা একটা প্রজেক্টকে ফেলুর করাতে পারে। আবার দেখা যাচ্ছে যে অন দ্য আদার হ্যান্ড, যে যদি পজিটিভলি নেয়, ম্যানেজমেন্ট চায় যে না, যে বাই এনি মিনস তারা SAP ইনস্টলেশন করবে বিকজ অফ ট্রান্সপারেন্ট রিপোর্ট, স্মুথ অপারেশন, ইন্টিগ্রেশন, এটার কারণে SAP ইউজ করবেই। সেক্ষেত্রে পিপলকে ট্রেন আপ করবে, পাশাপাশি প্যারালালি দুইটা সিস্টেমে চালাই যাবে। একটা সময় যে ওল্ড সিস্টেমটাকে বাদ দিয়ে দিবে স্যার। সোফার এটা হতে পারে স্যার। নতুনটাতে টার্ন করবে। হ্যাঁ, এটা একেবারে সিম্পল কাজ না।
না, ইটস এ এটাতে অনেক কমপ্লেক্স প্রসেস। রাইট, কমপ্লেক্স, যথেষ্ট কমপ্লেক্সিটি আছে। এরপরে আপনি তো একটা সিস্টেম রান করা আছে, পাশাপাশি আরেকটা রান করতে গেলে যে ধরনের প্রবলেম সেটা নিয়ে আলোচনা করেছেন। যদি কোনো একটা প্রতিষ্ঠান সে কখনোই করেইনি, জি শুরুই করতে স্যার কথা শোনা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে, সবার কি এমন কিনা? তাই না, তখন তার জন্য আছে আরেকটু, সে আরেকটু ডেভেলপ করতে চায়। সবার ক্ষেত্রে কি এরকম হচ্ছে নাকি শুধু আপনার? স্যার না স্যার, স্যার একটু এখন প্রবলেম হচ্ছে। স্যার এখন শোনা যাচ্ছে স্যার, এখন ঠিক আছে। এখন শোনা যাচ্ছে না, মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা একটু হবে। হ্যাঁ, জি জি, এটা আসলে তেমন কিছু করার নেই আমাদের কারণ আমরা স্যার প্রবলেমটা আবার কন্টিনিউ করতেছে রান করাটা। এখন আবার হচ্ছে এরকম না? জি স্যার। স্যার যদি আপনি আরেকবার বলতেন কোশ্চেনগুলো, মানে কি বোঝানো বলছিলেন স্যার? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে ইনফরমেশন সিস্টেমসটা মানে প্যারালালি যখন আপনি রান করতে চাইবেন, একটা একটা প্রতিষ্ঠানে একটা ইনফরমেশন সিস্টেম অলরেডি রানিং আছে, পাশাপাশি আপনি চাচ্ছেন যে আরেকটু ডেভেলপ করতে, আর আরেকটা সিস্টেম, তখন যে ধরনের প্রবলেম হতে পারে বা দুইটা প্যারালালি চালাতে হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু মানে এখানে বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করে একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য। আর যারা একেবারে নিউ, একেবারে নতুন করে সে একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে চায়, জি, যার আগে কখনোই সিস্টেম ছিল না, সেটা কম্পারেবলি ইজি। রাইট স্যার, কম্পারেবলি ইজি। ওখানে স্যার যেটা হতে পারে যে স্যার কস্ট, একটু তার এমপ্লয়ীদেরকে ট্রেন আপ করাতে পারেন। রাইট স্যার। জি জি বলেন, কস্টের কথা বলছিলেন কি যেন একটা, এটা শুনতে পাইনি আমি। স্যার ওনাদের মানে যারা একেবারে নিউলি লঞ্চ করতে চায় বা কোনো একটা ইমপ্লিমেন্ট করতে চায় সিস্টেম, সেক্ষেত্রে স্যার ওনাদের জন্য যেটা বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে যে অ্যাডাপ্টেশন অফ কস্ট সফটওয়্যার অর সিস্টেম এন্ড ট্রেন আপ কস্ট স্যার। ট্রেন আপ করা, এক্স্যাক্টলি ট্রেন আপ করা। এরপরে যে তার আমরা যে ডাটা ইনফরমেশন এগুলো পড়েছি না, এইগুলো একটা সিস্টেম যখন রানিং থাকে তখন কিন্তু এমপ্লয়িরা বা যারা এটা ইউজ করবে তারা বুঝে যে এই ডাটাগুলো আমার এখানে ইনপুট দেওয়া লাগবে। কিন্তু শুরুতে যদি একেবারে নিউ একটা প্রতিষ্ঠানে কোনো ডাটা ইনফরমেশন এগুলো কিন্তু ওইভাবে গোছানো থাকে না বা ওইভাবেই আসে না, ঠিক আপনি যেভাবে ইনপুট দিতে চাইবেন। তো নতুন প্রতিষ্ঠানের কিছু চ্যালেঞ্জ নাই একেবারে না, কিন্তু ওই যে দুইটা এটা এই চ্যালেঞ্জটা যেমন তার নিতে হয় না। হ্যাঁ, তারপরে আরো যে কস্টের যে ব্যাপার আছে, একটাতে সে ইউজ টু থাকে যে আমি একটা ইউজ তো করি, সে কস্ট সম্পর্কে তার একটা ধারণা থাকে, সে আরো একটু বেটার সাপোর্ট পাওয়ার জন্য আরেকটা সিস্টেমটা রান করতে চায় নতুন করে। সেক্ষেত্রে তার এটাতেও একটা এক্সপেরিয়েন্স থাকে যে হ্যাঁ আমার এরকম কস্ট হবে বা এইটাতে আমি যদি যাই তাহলে আমার এটুকু বাড়বে। সে তখন এটা একটা মানে কম্পারিজন স্টেটমেন্ট তৈরি করেই সে এটা এগ্রি করে যে আমি এটা করব। হ্যাঁ, কিন্তু শুরুতে যারা তারা আবার এগুলো থাকে না, তাদের কস্টটাও তাদের জন্য একটা বড় একটা ভাইটাল ইস্যু আছে। কিছু পুরনো এমপ্লয়ি থাকে যারা টেকনিক্যাল নলেজ নাই, তারা অনেক সময় মানে বাধাগ্রস্ত করে এটা যে না আবার কি সিস্টেম, এগুলো তো তারা তো ইউজ টু না। পরে একটা প্রতিষ্ঠানের এমডি চেয়ারম্যান এনারা তো থাকে অনেক মানে ওল্ড এজের, তারা আবার শোনা যাচ্ছে গুলো তেমন একটা বিশ্বাস করতে চায় না, যেগুলো আমাদের আগে ফেস করতে হতো, তাই না? এখন তো ইন্টারনেট মানে সফটওয়্যার অনেক বাড়ছে, সুতরাং এই ধরনের কিছু সমস্যা আমরা হয়তো থিওরিটিক্যালি পড়বো, কিন্তু বাস্তবে আসলে এখন আর তেমন
তেমন একটা নাই, কমে গিয়েছে আর কি। তাই না বিষয়টা? তো তারপরেও আমরা এখানে আমাদের এই চ্যাপ্টারে যেটা আছে, ইনফরমেশন সিস্টেম ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন সাপোর্ট অফ দ্য অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, কিভাবে সেটা অ্যানালাইজ করা, আর ওভারকামিং প্রবলেমস এন্ড ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন। ফার্স্টে যেটা আসছে, চ্যালেঞ্জেস অফ ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন। কি কি চ্যালেঞ্জ আছে? এই চ্যালেঞ্জের ভিতরে ফার্স্টেই আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। দেখেন, lack of top management commitment to the strategy implementation. ফার্স্টেই যে ম্যানেজমেন্ট তো এগ্রি করতে হবে যে হ্যাঁ, আমি সিস্টেমে যে ইনফরমেশন সিস্টেম রান করাতে চাই, বা আমি এখন ম্যানুয়ালি করতাম, আমি এটা এই সিস্টেমটা আনতে চাই। ওরাকল আছে, এসএপি আছে, যেটা সে পছন্দ করে, বা একেবারে নিজেদের মতো করে তৈরি করেও নিতে পারে, তাই না? যে আমি স্যার আপনার কথা অর্ধেক আসতেছে না। নেটওয়ার্কের আজকে এত সমস্যা হচ্ছে কেন? স্যার যদি আবার পুনরায় লগ ইন করে একটু ট্রাই করতেন স্যার, আমরা কিছুই কিন্তু বুঝতেছি না যদিও। কিছু বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, আমি আমার এখানে কি না জানি না, আমার এখানে এমন, অন্য কারো কাছে কেমন সেটা। অনেকে যেহেতু এই প্রবলেমটা ফেস করতেছেন, আমি একটু লগ আউট হয়ে আবার ঢুকি। হ্যাঁ, শিওর স্যার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? জি স্যার।
না কি সমস্যা? না স্যার, এখন ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ইনিশিয়াল যে আলোচনাগুলো করেছি সেগুলো আসলে আমাদের এই আজকের যেটা আমরা আলোচনা করব পুরো ক্লাসে, সেটারই একটা ব্রিফ ডিসকাশন আমরা করেছি। আপনাদের ভিতর থেকেও একজন বলেছেন আমাদের সেই জিনিসটাই এখন আবার এই জন্য আর ওই কথাগুলো রিপিট করব না, আমরা মেইন স্লাইডে চলে যাই। হ্যাঁ, আমাদের ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন করতে গেলে যে চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করতে হয়, যে চ্যালেঞ্জ গুলো আসে, সেই চ্যালেঞ্জ গুলোর ভিতরে প্রথমে হচ্ছে ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। ম্যানেজমেন্ট চ্যালেঞ্জটা হচ্ছে ল্যাক অফ টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট টু দ্য স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন। স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন বলতে এখানে কিন্তু সবকিছু আসলে ইনফরমেশন সিস্টেম, এটাকে বোঝাচ্ছে যে ইনফরমেশন সিস্টেম যেটা ইমপ্লিমেন্টেশন করা হয় সেটার জন্য টপ ম্যানেজমেন্টের যদি কমিটমেন্টের অভাব থাকে, তারা যদি ওইভাবে আগ্রহ প্রকাশ না করে যে না এটা করব, হয়তো আমরা যারা অ্যাকাউন্টিং পিপল বা সেলস পিপল বা অন্যান্য যারা আছেন তারা হয়তো চাচ্ছে যে হ্যাঁ ইনফরমেশন সিস্টেম ডেভেলপ হলে বা এখন হয়তো ওরাকলের কোনো একটা আছে বা নিজেরাও একটা কাস্টমাইজ একটা সফটওয়্যার করে নিয়েছে, সেটা থেকে যদি এসএফবি তে যাওয়া হয় তাহলে কোম্পানির মানে যে ডাটা গুলো বা যে রেকর্ড গুলো সেগুলো খুব সুন্দরভাবে রাখা যাবে এবং আমরা রিপোর্ট গুলো সুন্দরভাবে দেখতে পারবো। কিন্তু ম্যানেজমেন্ট কোনো কারণে না, এটা হতে পারে সেটা এক্সপেন্সিভ, হতে পারে সেটা চালানোর জন্য পর্যাপ্ত মানে যে লোক বলে ট্রেনিং, সেটা ট্রেনিং দেওয়ার ব্যাপারে তার অনীহা, এই কারণে বা খরচ বেশি হবে, প্রফিট কমে যাবে, এইসব বিভিন্ন কারণে টপ ম্যানেজমেন্ট যদি তারা যদি আগ্রহ না থাকে, টপ ম্যানেজমেন্টের যদি এটার প্রতি আগ্রহ কম দেখা যায়, তখন কিন্তু সিস্টেম ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয় না। এবং এটা হচ্ছে ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের ভিতরে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে যে ল্যাক অফ টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। এটা আপনাদের দেখা যাচ্ছে শুধু ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ কি, এই জিনিসটা আসলো। বুঝতে পেরেছেন? শুধু এখানে আমরা টোটাল চ্যালেঞ্জ গুলো নিয়ে আলোচনা করতেছি, বাট এখান থেকে যে কোনো একটা আসতে পারে। শুধু ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ কি, বা 3 মার্কের বা 5 মার্কের একটা কোশ্চেন চলে আসে। শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন উইক ম্যানেজমেন্ট রোলস ইন ইমপ্লিমেন্টেশন। উইক ম্যানেজমেন্টের যে টপ ম্যানেজমেন্টে যারা আছে তাদের ওই যে উইক ম্যানেজমেন্ট রোলস, তাও এখানে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। ল্যাক অফ টপ ম্যানেজমেন্ট সাপোর্ট ইন ক্রিয়েশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য সিস্টেম। এই সিস্টেমটা তাদের সাপোর্ট থাকে না, হয়তো তারা ফান্ডটা দিতে অনেক সময় নেয় বা বলতেছে যে হ্যাঁ করেন, কিন্তু ফান্ড ছাড়তেছে না, বা টেন্ডার যে হওয়ার ব্যাপার থাকে সেখানেও কিছু গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতে দেখবেন যে কিছু আমলাতান্ত্রিক জটিলতা থাকে, কারণ সাপোর্ট সিস্টেম যারা বিভিন্ন রকম বড় বড় প্রতিষ্ঠান আছে তারাও সবাই চায় কাজ পাইতে, গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে, সেখানেও এক ধরনের জটিলতা তৈরি হয়। এই জন্য ম্যানেজমেন্ট হয়তো চায় আস্তে আস্তে করতে চাই বা দেখতে চাই যে কারা আসলে কাদের সাথে ভালো, সবচেয়ে বিজনেস ডিলটা কাদের সাথে ভালো হবে, যে যেখান থেকে বেস্ট সাপোর্টটা পাওয়া যাবে। এসব কারণেও কিন্তু সময় নেয়। নেগেটিভ তারা অনেক কিছু ভাবে। একটা প্রতিষ্ঠানের মালিক যখন একটা বড় একটা প্রতিষ্ঠানে যখন সে ইনভেস্ট করবে, তখন বড় একটা ফান্ড যখন তার চলে যাবে, তখন তো সে সেটা নিয়ে অনেক বেশি থাকবে, অ্যানালাইসিস করবে, তাই না? না করে তো সে নিবে না। এরপরে চেঞ্জেস বা রিপ্লেস সিনিয়র ম্যানেজমেন্ট। এখন অনেক দিন ধরে কাজ করতেছে একটা সিস্টেম রান করার জন্য একটা টিম,
এই টিমে হয়তো একজন লিড দিচ্ছিলেন, উনি হয়তো কোনো কারণে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে গেল, বা কোনো কারণে সিনিয়র ম্যানেজমেন্ট বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে না। এটা শুধু একটা কারণ, একটা কাজই তো আর থাকে না একটা প্রতিষ্ঠানে। একটা প্রতিষ্ঠানে তো অনেক কাজ থাকে, বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে বা রিপ্লেস হতে পারে সিনিয়র ম্যানেজমেন্ট, তখন আবার নতুন করে শুরু করতে হয়। তো এই ব্যাপার কিন্তু ম্যানেজেশন এন্ড শেয়ারিং অফ রেসপন্সিবিলিটিস। এখন একটা নতুন জিনিস নিয়ে আসলে মানে মানে ক্রিয়েট ভালো করে যদি না করা হয়, বা সবাই যদি মানে রেসপন্সিবিলিটিটা শেয়ার না করলে, এটা তো একটা টিম ওয়ার্ক, আমি কেন করব, আরেকজনকে দেয়, এক একজন এক এক রকমের কাজ শেয়ার না করে যদি নেয়, রেসপন্সিবিলিটি যদি ভাগাভাগি করে না নিতে পারে সুন্দর করে, তাহলে ও এই কাজটা উঠে আসে না। তো এটাও একটা বড় চ্যালেঞ্জ। তারপর ল্যাক অফ কমিউনিকেশন, সবার সাথে কমিউনিকেশনটা যদি ঠিক মতো না হয়, এটাও একটা বড় চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের, যে একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য, ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য একটা প্রতিষ্ঠানে। তো এটা চলে গেল। এবার হিউম্যান চ্যালেঞ্জ। হিউম্যান আমরা মানে আমরা যারা কাজ করি, এমপ্লয়ি, এদেরকে নিয়েই মেইনলি এই ব্যাপারটা বলা হচ্ছে যে হিউম্যান চ্যালেঞ্জ, প্রফেশনাল পারসন। এখন দেখবেন যে অনেকেই যদি একেবারে কাস্টমাইজ কোনো সিস্টেম বা সফটওয়্যার নেয়, তখন সে আসলে এই প্রফেশনে কতটুকু এক্সপার্ট সেটা না চিন্তা করেই হয়তো কম খরচে একটা সিস্টেম নেওয়া যাচ্ছে, তখন তাড়াতাড়ি তার কাছ থেকে এটা নেওয়া হয়। তো যার কারণে যদি প্রফেশনাল লোকের কাছ থেকে এটা নেওয়া হয়, বা প্রফেশনাল যদি সিস্টেমটা ভালো বুঝবে, রান করতে পারবে, এরকম কাউকে যদি এটা দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানের জন্য, বোথ সাইডে আর কি, যাদের কাছ থেকে নেওয়া হলো এবং যারা এটা ইউজ করবে, সব জায়গায় যদি প্রফেশনালিজম না থাকে, প্রফেশনাল পারসন যদি না থাকে, তাহলে এটা একটা বড় ইমপ্লিমেন্ট করার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। এরপরে ডিফিকাল্টিজ ইন এমপ্লয়িং সুইটেবল স্টাফ। এটা তো আমাদের দেশে দেখেন, আমাদের দেশে টেকনিক্যাল নলেজ আছে এরকম কিন্তু খুব কম, আমাদের টেকনিক্যালি অত বেশি সাউন্ড না। দেখেন আমাদের দেশে যারা বাইরে থেকে কাজ করতেছে, বিশেষ করে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, তারা যেভাবে, অনেক কারণ আছে, ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট কিন্তু তাদের উপরে বেশি হ্যাপি থাকে বাইরে থেকে। এই জন্য কিন্তু অনেক বাইরের এমপ্লয়ি এখন আমাদের দেশে এসে বিভিন্ন ভাবে কাজ করতেছে। তারা হয়তো তাদের প্রতিষ্ঠানগুলোতে তারা বাইরে নিজেদের দেশ থেকে এমপ্লয়ি নিয়ে আসতেছে, এটা একটা। আবার আমাদের দেশে অনেক মালিকরা বা যারা আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে টেকনিক্যাল পার্সন খুঁজে, তারা কি করতেছে, তারা বা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এদের থেকে, চায়না থেকে নিয়ে আসতেছে একেবারে টেকনিক্যাল পার্সন, তারা এগুলো অপারেট করতেছে, বিভিন্ন মেশিনারি বিশেষ করে এখান থেকে নিয়ে আসতেছে। আমাদের দেশে টেকনিক্যাল পার্সন খুঁজে পাওয়াটাও এটা একটা বড় ডিফিকাল্টি। যেমন আপনি যে এসএপির কথা বললেন, এসএপিটা আনা মানে রান করা, এটা অপারেট করাটা আরো বেশি ডিফিকাল্ট। তো সেই অপারেট করতে পারবে এরকম ভালো এমপ্লয়ি খুঁজে নিয়ে তাদেরকে ওখানে বসানো, এটা একটা বড় চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের জন্য, টপ ম্যানেজমেন্টের জন্য। যার কারণে কিন্তু তারা ভয় পায় যে না, ইমপ্লিমেন্ট করবো কিন্তু এটা রান করবে কে। ল্যাক অফ রিসোর্সেস টু পার্টিসিপেট ইন ইউজার এডুকেশন, এটা মেইনলি এই কথাটাও আসলো একই সাথে, আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম সেখানে কিন্তু এই বিষয়টাও চলে আসছে। তবে চেঞ্জিং নিডস অফ ইউজারের বিভিন্ন রকম মানে যে নিডস যেটা, সেটা চেঞ্জ হতে পারে, এটাও একটা বড় চ্যালেঞ্জ। এগুলো সব হিউম্যান চ্যালেঞ্জ আর কি। Systems and ability to fulfill the expectations of users, তারপরে
lack of knowledge of the people বা employee on the system, তো এইগুলো সব হিউম্যান চ্যালেঞ্জ। মানে হিউম্যান আমাদের যে পিপল গুলো কাজ করবে এর সাথে যারা ডিরেক্ট সম্পর্কিত সবার বিভিন্ন দিক থেকে এই চ্যালেঞ্জ গুলো ফেস করতে হয় এবং পরে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা যায়। এরপরে আসেন টেকনিক্যাল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো আছে, the difficulties in transforming and reconfiguring business process to suit with IT systems, the technical difficulties, the lack of requirement for information system, upgrading previous systems is a major challenge. এটা নিয়ে ওই যে যিনি কথা বললেন তিনি ভালো বুঝবেন, আপনারাও একটু শেয়ার করেন যে প্রিভিয়াস সিস্টেম সব একটা প্রতিষ্ঠানে সিস্টেম রান করতেছে, এটা এমপ্লয়িরা বেশিরভাগ এমপ্লয়িরাই এটা পছন্দ করে না যে নতুন আরেকটা সিস্টেম, কারণ তারা ওই পুরোনো সিস্টেমটাতে সেটাতে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, এটা তাদের কাছে ইজি মনে হয়। নতুন একটা সিস্টেমে কি হবে, কিভাবে রিপোর্ট করতে হবে, এ ধরনের একটা আতঙ্ক থাকে। যখন তাদেরকে সুন্দরভাবে ট্রেন আপ করা হয়, কিন্তু শুরুতে তো যখন একটা সিস্টেম নেওয়ার কথা হয় যায় না, আর সাথে সাথে ট্রেনিং দেওয়াটাও তো একদিনের কাজ না, এর সাথে সাথে যে ট্রেনিং করে দিলাম সেটাও সম্ভব হয় না। যার কারণে এটাও এই প্রিভিয়াস যে সিস্টেমটা থাকে সে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় সে মুভ করানো। যার কারণে ওই যে আর একটা বিষয় আসে যে দুইটা প্যারালালি রান করাতে হয়, একটা যেটা চলতেছে কারেন্টলি সেটাও রান করতে হয়, এটাও করতে হয়, যে এমপ্লয়ীদের জন্য একটু প্রেশার হয়ে যায়, তারপরে করতে হয় তাদের, মিলে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আদার চ্যালেঞ্জ কি থাকে? ডিফিকাল্টিজ ইন অ্যালাইনমেন্ট বিটুইন বিজনেস স্ট্র্যাটেজি। বিজনেস একরকম, সিস্টেম আরেক রকম হলে তো হবে না। যেমন আপনি একটা প্রতিষ্ঠান, সেই ধরেন ইউনিলিভার বা জিপি বা তারা বিভিন্ন কোম্পানিগুলো আছে, গভর্নমেন্ট কোম্পানি, বিজনেস করতেছে কিন্তু মাঠে তাদের এই বিজনেস অ্যালাইনমেন্ট থাকতে হবে বিভিন্ন স্যার সাউন্ড প্রবলেম করছে অনেক। এটার আবার ইন্টিগ্রেশনের ব্যাপার থাকে যে সেন্ট্রালি তাদের হেডকোয়ার্টার থাকে, কি করা, আমার হেডফোনটাই কি একটু প্রবলেম, আমি হেডফোনটা চেঞ্জ করলাম তারপরেও যে কেন এরকম হচ্ছে। স্যার হেডফোনে না, হেডফোন হলে আমরা তো সব সময় একই হইতো, এতক্ষণ ভালোই শোনা গেছে। নেট প্রবলেম করছে আমি স্যার, এটা মেবি নেট প্রবলেম, হ্যাঁ হতে পারে। এখন নেট প্রবলেম একটু কম বেশি এখন, বিশেষ করে লকডাউনের ভিতরে বা নেটের যারা কাজ করে তারাও তো লকডাউনের ভিতরে একটু ভয়ও পাচ্ছে। তারাও যদিও ওপেন, কিন্তু তারা হয়তো অপারেশন যে ডিপার্টমেন্ট আছে তারাও তাদের কাজ হয়তো ভাগ করে নিয়েছে যে এটা। আর আমি তো টেলিটক নেটওয়ার্ক ইউজ করি, টেলিটকে আগে চাকরি করতাম সেই সুবাদে, তো যার কারণে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। ইউজারও অনেক বেড়ে গেছে এখন, অনেক মানুষ বাসায়, সবাই অনলাইনে বাসায় এখন, হ্যাঁ এই কারণে একটু প্রবলেম হচ্ছে। আপনারা এটা একটু কি কম্প্রোমাইজ করেন, তাছাড়া তো আর অফিসে থাকলে তো নেটওয়ার্কটা অনেক ভালো, সাউন্ড নেটওয়ার্ক থাকে, তখন আর সমস্যা হয় না। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন অনেকটা বেটার, এখন ক্লিয়ার অনেকটা। অনেকটা ক্লিয়ার। আচ্ছা, আপনারা শুনতে না পারলে আমাকে একটু নক করেন, তাহলে আমি আবার রিপিট করা লাগবে না।
জি অবশ্যই স্যার। আচ্ছা, এরপরে আসেন আদার চ্যালেঞ্জ। আদার চ্যালেঞ্জ কি কি আছে সেটা নিয়ে আমরা এটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছিলাম, আপনারা অনেকে মিস করে যেতে পারেন যে ডিফিকাল্টিজ এন্ড অ্যালাইনমেন্ট বিটুইন বিজনেস স্ট্র্যাটেজি। একটা গ্রুপ অফ কোম্পানি, আমরা মাল্টিন্যাশনাল নিয়েও আলোচনা করেছি বা বড় বড় প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করেছি, কিন্তু আমরা গ্রুপ অফ কোম্পানিজ নিয়েই আলোচনা করি। ম্যানেজমেন্ট তো তার গ্রুপে হয়তো আটটা বা 10টা কোম্পানি আছে, তো 10টা কোম্পানির সিনারিও সে হয়তো একই ক্লিকে বা একই জায়গায় বসে দেখতে চায়। স্যার আবার রিপিট করেন, শুনতে পাই নাই। সিস্টেম আছে সেগুলোকে লাইন করা, সেগুলোকে সুন্দরভাবে ইন্টিগ্রেট করা, এগুলো মেইনলি এগুলোই চাই। একটা সিস্টেম ইমপ্লিমেন্ট সে এত টাকা খরচ করে কেন করবে? করার কারণই হচ্ছে এটা যে সব মানে স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক মতো চলতেছে কিনা, বা কোনো ডিরেকশন থাকলে বা কোনো মানে আলোচনা থাকলে, মিটিং করতে হলে সবকিছুই যেন সে রিপোর্টটা এখান থেকে সুন্দরভাবে পায়। এই যে ডিফিকাল্টিস, এইটাও একটা বড় চ্যালেঞ্জ। দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান, কোনো একটা ডিপার্টমেন্ট বা কোনো একটা গ্রুপের একটা কোম্পানি এখানে অ্যালাইন হতে পারলো না, তো তখন তার জন্য আবার সবকিছু নতুন করে করতে হয়। এই জিনিসগুলো হচ্ছে চ্যালেঞ্জ, যাতে সবকিছু একই সাথে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে এবং ইন্টিগ্রেট থাকে। তো এই চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য কিন্তু সিস্টেম ইমপ্লিমেন্ট করা। ইনএবিলিটি টু ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম স্ট্র্যাটেজি ওয়ান টাইম, এটা একটা চ্যালেঞ্জ যে ওয়ান টাইমে এটা ইমপ্লিমেন্ট করা। বেশিরভাগ সিস্টেম গুলো ইমপ্লিমেন্ট করতে যে টাইমটা তাদেরকে দেওয়া হয় তার সেই টাইমের ভিতরে পারে না, টাইমটা অনেক পরে চলে যায়। যেমন আপনাদেরই কথাই দেখেন আপনারা আইসিএমএবির যে সিস্টেমটা এখন তো সব অনলাইনে করে ফেলেন, তাই না? কিন্তু এর আগে কি তাই ছিল? আগে কিন্তু করতে অনেক সময় লেগেছে, অনেকের এফোর্ট দেওয়া লাগছে এখানে, তাই না? এখন আপনারা তো ঘরে কার্ডের মাধ্যমে গ্যাপ করতে হয়। হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি। আপনারা সব অনলাইনে করেছেন, এরকম কে আছেন? এই যে ভর্তির সকল কার্যক্রম আমি করেছি এবং সবাই করেছে, সবাই এখন সেটাই করতে হবে, তাই না? জি স্যার। তো এই যে সিস্টেম ইমপ্লিমেন্ট করা বা এটা কিন্তু একেবারে ঠিক টাইম যে হ্যাঁ 3 মাসের ভিতরেই এটা করতে হবে বা 3 মাস পরেই এটা মানে একেবারে 3 মাসের ঠিক লাস্ট দিনে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। কোনো সময় এরকম কোনো প্রতিষ্ঠানে এরকম হয় না, এটাতে অনেক ভুল ত্রুটি ধরা পড়ে, 1 ইয়ারে গেলে আবার ফিরে আবার অফে যেতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে কোনো প্রতিষ্ঠানের। তো তারপরেও বেশিরভাগ প্রতিষ্ঠান এটা যখন রান করে ফেলে তখন আর এই ঝামেলাগুলো থাকে না। এই ঝামেলাগুলো তখন শুধুমাত্র এটা মেনটেইন করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আর সবগুলো মোটামুটি রিকভার করে ফেলে। এগুলো কিন্তু আর মানে বিফোর ইমপ্লিমেন্টেশন, যে একটা 1 ইয়ারে যাওয়ার আগে যেসব চ্যালেঞ্জ গুলো ফেস করতে হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, ডিফিকাল্টিজ অফ মেজারিং বেনিফিটস, এটা আমরা কিছু আজ করতে পারি যে হ্যাঁ এই বেনিফিট গুলো আমরা পাবো, কিন্তু সেখানেও অনেক কিছু বাকি থাকে, অনেক কিছু কম থাকে, অনেক কিছু আমরা হয়তো কোনো বেনিফিটটা মেজারই করতে পারি না, এরকমও হয়। তো সেগুলো একটা চ্যালেঞ্জ, ম্যানেজমেন্টের আগ্রহের ব্যাপার আসে তখন। যদি এগুলো আমরা ঠিক মতো বেনিফিটটা মেজার না করতে পারি, ম্যানেজমেন্ট আগ্রহ দেখাবে না যে না এটা এই বেনিফিটটা তো পাচ্ছি না, এটা কেন রান করবো বা এত টাকা খরচ করে কেন করবো।
expenses for changing to the new system মানে চেঞ্জ করতে খরচের ব্যাপারটা আমরা শুরুতেই আলোচনা করেছিলাম। তো সেই খরচের ব্যাপারগুলো তো আছেই, খরচ তো মানে সবকিছু করতে হয়। সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে, আপনারা কেউ এই যে কোন অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোম্পানিতে জব করেন এরকম কেউ আছেন এখানে? জি স্যার, আমি ইমপ্লিমেন্টেশনে কাজ করেছি। না, আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য করেছেন নাকি আপনি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন যেটা বিভিন্ন কোম্পানিতে সার্ভিস প্রোভাইড করে, কোনটা? আমরা থার্ড পার্টি হিসাবে কাজ করেছি ইমপ্লিমেন্টেশনে, সফটওয়্যার কোম্পানি এবং যে কোম্পানি নিচ্ছে তার মিডে আসে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। আপনি যেটাতে কাজ করেছেন আপনিও ভালো জানবেন, আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে একটা সিস্টেম ইমপ্লিমেন্টেশনে যে খরচ এরপরে এটা মেনটেন করার জন্য বিভিন্ন মানে বাড়িয়ে থাকে বা যেটা তারা বলে যে এরপরে আপনার ইমপ্লিমেন্টেশন মেইনটেইনের যে খরচ হবে সেটা কিন্তু বেশ ভ্যারি করে। এটা সম্পর্কে আপনার কোনো নলেজ আছে কিনা, বা এটা আপনারা মানে কিভাবে দেখেন? বা সবাই হয়তো করে না, কেউ কিছু কিছু কোম্পানি স্যার, আপনার করে। কথা অর্ধেক আসতেছে, পুরাটা বুঝতেছি না এখনো। 50% বুঝতেছি, 50% বুঝতেছি না, আটকাই যাচ্ছে বারবার। স্যার, আপনি আপনার ভিডিওটা অফ করে দিতে পারেন, কারণ নেট খুব স্লো। ভিডিওটা অফ করে দিলে আমার মনে হয় কিছুটা হেল্প হবে। স্যার, কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আপনি ভিডিওটা অফ করে দিলে মনে হয় বেটার হতো। হ্যাঁ, অফ করে দিয়েছি। এখন দেখি কেমন হয়, দেখি, তারপরে আবার ইচ্ছা করলে ভিডিও চালাবো। মানে যদি আপনারা ভালো শুনতে পান তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা আমি এই যে নাজমুল ইসলাম সাহেবের সঙ্গে কথা বলছিলাম, এই যে আপনার ইমপ্লিমেন্টেশন যে চার্জটা করা হয়, হ্যাঁ, এটা না বিভিন্ন সময় ভ্যারি করে। যেটা বলে তার চেয়ে বেশি হয়, কম বেশি হয়, বা যদি কিছু কাস্টমাইজ করা লাগে সেটার জন্য অনেক চার্জ করে। মানে এটা কি বিজনেস স্ট্র্যাটেজি না কি আসলে এরকম খরচ হয়? স্যার, এটা ইমপ্লিমেন্টেশনের সমস্যা হচ্ছে টাইমটা যদি বেশি নেয়, ইন কেস আপনার যে ডিফিকাল্ট আছে এইটার কারণে আসলে প্রবলেমটা বেশি হয়। দেখা যায় একটা সিস্টেম এসএপি বা আপনার যদি আপনি মাইক্রোসফটের ডায়নামিক্সে বলেন, আমি বেসিক্যালি কাজ করছি মাইক্রোসফট ডায়নামিক্সে। সেক্ষেত্রে দেখা যায় এমপ্লয়ি প্রবলেমটা বেশি প্রবলেম, কারণ কেউই এই প্রথম ইনিশিয়ালি এই কাজটা করতে আগ্রহ দেখায় না, একেবারে মানে ইগনোর করে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এই বছর কিনছেন, 3 বছর পরে আপনার ইমপ্লিমেন্টেশন কমপ্লিট হতে লাগতেছে। এইটা সবচেয়ে বড় সমস্যা। আর আপনি এখন যে সিস্টেমটা নিছেন, যে আপনার অ্যাডভান্স গুলো নিছেন, দেখা যাচ্ছে 2 বছর পরে এটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে আবার একটা বিশাল অ্যামাউন্ট আপনার কাজ করতে হচ্ছে। এটা হচ্ছে বড় সমস্যা। এই জন্যই কি চার্জটা করা হয় না? নতুন নতুন যদি আমি কাস্টমাইজ করতে চাই বা নতুন নতুন ফিচার যেটা আসে সেটা নিলেই কি কস্টটা বেড়ে যায়, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে এটা আমি যেটা বলতে চাইছি যে এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি কিনা, যে না আমি ইমপ্লিমেন্টটা কম খরচে করে দিলাম, আফটার দ্যাট আমি চার্জ বেশি করে আমি ওই কস্টটা হয়তো রিকভার করব, এরকম কোন স্ট্র্যাটেজি আছে কিনা? এটা এগ্রিমেন্ট থাকে প্রথম ইনিশিয়ালি, আপনার কোম্পানির সাথে পুরাটাই এগ্রিমেন্ট থাকে। এগ্রিমেন্টের বাইরে যদি আপনি কিছু নিতেছেন তখন আসলে আপনার এই অ্যাডের মানে মানি অ্যাডের অপশন। এগ্রিমেন্ট তো থাকবেই, এগ্রিমেন্ট থাকবে, টেন্ডার থাকবে, তাই না? প্রকিউরমেন্ট মানে যারা গভর্নমেন্ট প্রতিষ্ঠান তারা তো যে পিপিআর ফলো করে কিনবে, সবকিছু বা সিস্টেমেটিক্যালি হবে। কিন্তু আফটার দ্যাট যে এই যে ইমপ্লিমেন্ট করার পরে যদি এই চার্জ গুলো করা হয় তখন কেন করে, আমি সেটা জানতে চাইছি। স্যার, এই ব্যাপারে আমি একটু বলতে চাই। স্যার, আমি কোনো কোম্পানির নাম বলছি না। আমি যেখানে জব করতাম সেখানে একটা সফটওয়্যার কোম্পানি ইমপ্লিমেন্ট করতে আসছে। তো আপনি যে কথাটা বললেন এই জিনিসটা আমরাও অনেকবার ফলো করেছি। তো লাস্ট টাইম যখন তাদের সাথে আমরা ডিল করতে চাই, তো তাদের সাথে আমাদের কন্ট্রাক্টে এইরকম একটা চুক্তি থাকে
যে আপনাদের যে কস্টটা এইটার ম্যাক্সিমাম কতটুকু সিলিং এ যেতে পারে। অর্থাৎ ধরুন আমার ডেটা অনেক বাড়লো বা আমি কোনো সিস্টেম ইমপ্লিমেন্টেশনে গেলাম, সেক্ষেত্রে আমার কত টাকায় যেতে পারে প্রাইস কোটেশনে ওই অ্যামাউন্টটা অবশ্যই উল্লেখ রাখবেন এবং পার্সেন্টেজ ওইটাও আপনার মেজার করে দিবেন যে ম্যাক্সিমাম কতটুকু পার্সেন্টেজ আমাদের বাড়তে পারে। তো ওই বছর থেকে আমাদের এই প্রবলেমটা আর হচ্ছে না। ওই ডেটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু ওরা ক্লায়েন্টকেই দায়ী করে যে আপনাদের ডেটা আমরা ঠিক মতো পাচ্ছি না, আপনারা ফর্ম করে দিতে পারছেন না, অথবা যখন আমাদেরকে বলেছিলেন তখন আমাদেরকে এরকম বলেননি। এগুলো কিছু কোম্পানি করে, বাট টেকনিক্যালি ডিল করলে আমার মনে হয় ওইটাকে কন্ট্রোল করা পসিবল। আমার সব কোম্পানি করে না, সব কোম্পানি করে না। হ্যাঁ, না, যারা রিনাউন্ড কোম্পানি অনেক তারা তো এগুলো জানে যে এই প্রবলেম গুলো হবে ডাটাগুলো নেওয়ার সময় বা বিভিন্ন ইমপ্লিমেন্ট করার পরে এটা মেইনটেইন করতে এগুলো লাগবে। যারা আসলে যত বেশি প্রি অ্যাজাম্পশন করতে পারবে ভালো করে, তাদের জন্য তত ভালো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টটা তত সুইটেবল হবে, তাই না? যাতে এই ধরনের কাস্টমার ক্লায়েন্ট যাতে রিলেশনটা নষ্ট না হয়। তো আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যখন টেলিটকে ছিলাম, টেলিটকে আমাদের একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে ওরা শুধুমাত্র আমাদের অ্যাসেট গুলো ইয়ে করার জন্য, ম্যানেজ করার জন্য আমরা একটা সফটওয়্যার কোম্পানির সঙ্গে ডিল করলাম। তো ওরা ফার্স্ট ইয়ারে যে টাকাই করে দিল, সেকেন্ড ইয়ারে গিয়ে ওরা এটা আরো বেশি রেট বাড়িয়ে, বছরের জন্য ওদের সাথে চুক্তি ছিল যে ওরা ইমপ্লিমেন্ট করে দিয়ে যাবে, তারপরে এটা টেলিটক নিজেদের মতো করেই মেইনটেইন করবে। কিন্তু হলো কি, এই মেইনটেইনে তাদের কাছ থেকে ভালো সাপোর্টও পাওয়া গেল না। আর পরে যখন তাদেরকে আবার বলা হলো যে আপনারাই করেন, তখন তারা আবার রেটটাও অনেক বাড়িয়ে বললো। যার কারণে আমার একটা ওই ধরনের একটা এক্সপিরিয়েন্স আছে, যে জন্য আপনাদের যারা সেক্টরে আছেন একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আসেন আমাদের যেটা, যে হোয়াই ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট ফেইলার, কি কি কারণে এটা ফেল করতে পারে। হ্যাঁ, আপনারা এখন শুনতে পাচ্ছেন না ভালো নাকি? আগের থেকে অনেক বেটার। জি স্যার। ওই যে ভিডিও অফ করাতে মনে হয় ভালো হয়েছে। There are number of reasons for project failure. অনেকগুলো রিজন থাকে, যে ইনসাফিসিয়েন্ট ইউজার ইনভলভমেন্ট, এটা তারপর ল্যাক অফ ম্যানেজমেন্ট সাপোর্ট। আমরা আলোচনা করে ফেলেছি। তো এই জিনিসগুলোই আপনারা আপনাদের মতো করে আর একটু সুন্দর করে ব্যাখ্যা করে অ্যান্সার গুলোই কভার করে গেছে। The project is too complex for the organization to manage. তারপর poor planning and scheduling, তারপরে unrealistic deadlines being set, poor monitoring and control, insufficient training for users. এই জিনিসগুলোই কিন্তু ফেল হওয়ার মেইন কারণ। আমরা যে চারটা যে চ্যালেঞ্জ করেছি, সেখান থেকেই দেখবেন যে সব জায়গা থেকেই মানে দুইটা একটা করে নিয়ে আপনারা এই কি কি কারণে ফেল করতে পারে প্রজেক্ট, সেটা সুন্দরভাবে লিখতে পারবেন। কিন্তু এগুলো সবই ওভারকাম করা যায়। এরপরে assessing the costs and benefits of information systems criteria for evaluating information systems. এটা মানে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, যে কস্ট এন্ড বেনিফিটস কি কি আর ইভালুয়েটিং ইনফরমেশন সিস্টেমস। এখানে আমরা একটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে যে সিস্টেমস ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমাদের কি প্রোডাক্ট লাইফ সাইকেল ধারণা আছে? জি স্যার। বলতে পারবেন প্রোডাক্ট লাইফ সাইকেলে কি কি আছে? স্যার ওই যে ইন্ট্রোডাকশন, ম্যাচুরিটি, গ্রোথ, ডিক্লাইনিং, সেটা। হ্যাঁ, রাইট।
প্রথমে কি ইন্ট্রোডাকশন, তারপর গ্রোথ, তাই না? জি স্যার, জি স্যার। তারপর ম্যাচুরিটি, দেন হচ্ছে ডিক্লাইন। হ্যাঁ, আমাদের মোট 4টা না? প্রথমে ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, তারপর ডিক্লাইন। হ্যাঁ, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলেরও এরকম একটা লাইফ সাইকেল আমরা এখানে আলোচনার জন্য নিয়ে আসছি। সেটা হচ্ছে প্ল্যানিং। তারপরে কি ফার্স্টেই তো প্ল্যান করতে হবে, যে কোনো কাজে আপনি প্ল্যান ছাড়া তো কোনো কিছু আগানো যাবে না, তাই না? ফার্স্টে আছে প্ল্যানিং, দেন সিস্টেম অ্যানালাইসিস করতে হবে, সিস্টেমটাকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে, সিস্টেম ডেভেলপমেন্ট এটা নিয়ে কাজ করতে হবে, দেন সিস্টেম ইমপ্লিমেন্টেশন। একটা সিস্টেম ইমপ্লিমেন্টেশন করার আগে দেখেন কত কাজ একটা লাইফ সাইকেলে। এখানে কিন্তু ইমপ্লিমেন্টেশন করার পরেই আপনার ইমপ্লিমেন্টেশন যে মেইনটেনেন্স সব কিন্তু সিস্টেম ইমপ্লিমেন্টেশনের ভিতরে আসছে, যার কারণে সাইকেলটা চিন্তা করা হয়েছে সেখানে সিস্টেম ইমপ্লিমেন্টেশন পর্যন্ত। এরপরে মেইনটেনেন্স বা অন্যান্য যেসব ব্যাপারগুলো আসছে একটা মানে অনেকদিন ধরে যেটা চলবে সেটা পরের ব্যাপার। কিন্তু ডেভেলপমেন্ট, একটা সিস্টেমকে ডেভেলপ করতে গেলে আমাদের কিন্তু এই চিন্তাগুলো করে নিতে হবে। ফার্স্ট প্ল্যানিং তো থাকতেই হবে, অ্যানালাইসিস করতে হবে যে সিস্টেমটা আমার কিসে মানে যেখানে আমি ইউজ করব সেখানে কি কি প্রফিট আছে, কস্ট কত গেল, বা কিভাবে এটা মানে কিভাবে আমাদেরকে সাপোর্ট দিবে, সবকিছু অ্যানালাইসিস করে নিতে হবে। এরপরে ডিজাইন করতে হবে যে আমরা কি কি এটার ভিতরে রাখবো। যেমন আপনি দেখা যাচ্ছে কোনো একটা, এই যে যেমন বললাম যে আপনি ফিক্সড অ্যাসেট মডিউলটা হয়তো আপনার মেইন যে সিস্টেমটা সেই সিস্টেমে রাখলেন না, এটাকে আপনি আলাদা একটা সিস্টেম রান করালেন যে এখানে ফিক্সড অ্যাসেটটা আলাদা থাকবে, তখন কি প্রবলেম হবে, এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে। যদি এরকম আপনি করেন তাহলে হবে কি আপনার আলাদা আলাদা করে আবার ওইখানে কিছু পিপল আপনার এমপ্লয়ীদেরকে ইনভলভ করতে হবে যারা ওইটা করবে। কি কাজ করবে তারা? যদি ইন্টিগ্রেশন ঠিক মতো না থাকে তাহলে অ্যাসেট একজন মেনটেন করলো, এখানে আবার সিস্টেমে ওই একই ডাটা ওটাকে আবার ক্রস চেক করতে হবে বা ওটা ঠিক আছে কিনা, এটা বিভিন্ন ভাবে মনিটরিং করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে যখন আপনি সিস্টেম ডিজাইন যখন করবেন তখনই ভাবতে হবে যে হ্যাঁ এইভাবে করতে হবে। এরপরে সিস্টেম ডেভেলপমেন্ট করার সময় আপনাকে প্রফেশনাল যে ব্যাপারগুলো সেগুলো চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি এদেরকে দিয়ে করবো, আমার এখানে এরা কাজ করবে। তারপরে গিয়ে সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্টেশন সিস্টেম তখন রান করবে। তো এভাবে আমাদের একটা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল চিন্তা করা হয়েছে। এটা কি আপনাদের শীটে দেওয়া আছে? পরে আমি অ্যাড করেছিলাম। আচ্ছা স্যার, আছে না? সরি, আছে তাই না? শীটটা পাবো কিভাবে? হ্যাঁ, শীটটা আমি দিয়েছি, আমি সেটাই বলতেছি। শীট সবাই পেয়েছেন না? না স্যার, আমরা সবাই নিই স্যার। নতুন যেগুলো আসছে স্যার ওগুলো পাইনি স্যার। কেন আসতেছে মিল করে নাই স্যার। নাহলে কেউ তো পেয়েছে, তারা পেয়েছে কিভাবে? স্যার আমি পাই নাই স্যার। স্যার আমরাও পাইনি। স্যার ইমেল গুলো কি স্যার কেউ পেয়ে থাকেন একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার। আমি কিন্তু এই যে দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দেখেন দিয়ে দিয়েছি, আপনি এখান থেকে নামিয়ে নেন। হ্যাঁ, দেখেন চ্যাট বক্সে দিয়ে রাখছি। জি স্যার, দেখতে পেয়েছেন? না স্যার, চ্যাট বক্সে দিয়েছি দেখেন। জি পেয়েছি। মোবাইল থেকে যারা যায় তারা আর কি চ্যাট বক্সে মেসেজটা হ্যাঁ, যদি কেউ না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে যেভাবে পেতে পারেন। হ্যাঁ, এরপরে আসেন কস্ট অফ এ নিউ ইনফরমেশন সিস্টেমস। আমরা যে কস্ট এন্ড বেনিফিট নিয়ে আলোচনা করব বলেছিলাম না, এই শীটটা ঠিক আগে, যে অ্যাসেসিং দ্য কস্টস এন্ড বেনিফিটস অফ ইনফরমেশন সিস্টেমস। হ্যাঁ,
তো এখন আমরা আসেন যে আমাদের কস্ট অফ এ নিউ ইনফরমেশন সিস্টেম কি কি ইনিশিয়াল সেটআপ কস্ট টু ডিজাইন এন্ড ডেভেলপ সিস্টেমস। তো ইনিশিয়াল সেটআপ একটা কস্ট থাকে, তারপরে পারচেজ প্রাইস অফ সফটওয়্যার এটা থাকে, পারচেজ কস্ট অফ নিউ হার্ডওয়্যার, অনেক নতুন নতুন হার্ডওয়্যারও কিনতে হয়, কস্ট অফ টেস্টিং এন্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউ সিস্টেম আর ট্রেনিং কস্ট। এগুলো কিন্তু একেবারে ইনিশিয়াল সেটআপ কস্ট। একটা নিউ ইনফরমেশন সিস্টেমে এই কস্ট গুলো থাকে। আমার মনে হয় এই কস্ট গুলো সম্পর্কে আপনাদের অনেক ধারণা থাকার কথা, ডেপথ ধারণা থাকার কথা। কস্টিং এর স্টুডেন্ট তাই না? এগুলো তো আর আলোচনা করার দরকার আছে। আপনারা কি কস্ট গুলো বুঝতে পেরেছেন? ইনিশিয়াল সেটআপ কস্ট গুলো। জি স্যার। জি স্যার, এগুলো নিয়ে আলোচনা না করলেও হবে, তবে যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই, যার কোশ্চেন আছে সে কথা বলেন, যার দরকার নেই বা সে তো বুঝলেনই তাই না। এরপরে আসেন রানিং কস্ট। রানিং কস্ট মানে আফটার ইমপ্লিমেন্টেশন যে কস্ট গুলো আসে সেই কস্ট গুলো হচ্ছে রানিং কস্ট। সেটা হচ্ছে যে কস্ট অফ লেবার টাইম টু রান দ্য সিস্টেম। যারা কাজ করে তাদের যে ওয়ার্কিং আওয়ার বা যে টাইমটা ওখানে দিতে হয় সেই কস্টের কথা বলা হচ্ছে, যে সেটা সিস্টেম রান করলে যে লেবার টাইমটা দিতে হয়। কস্ট অফ ম্যাটেরিয়ালস, দ্যাট ইজ রিপ্লেসমেন্ট পার্টস। বিভিন্ন পার্টস রিপ্লেস করা লাগতে পারে বিভিন্ন সময়, এটাও একটা কস্ট রানিং কস্টের ভিতরে আসছে। কস্ট অফ সার্ভিস সাপোর্ট, দ্যাট ইজ হেল্প ডেস্ক। হেল্প ডেস্ক এরও একটা কস্ট আছে। যাদের কাছ থেকে যারা এই সার্ভিস গুলো প্রোভাইড করে তারা একজন এমপ্লয়ি তারা এক একটা সাপোর্ট সিস্টেম রান যেখানে করিয়ে দিয়ে আসে, এক একজন কোম্পানির জন্য এক একজন এমপ্লয়ি সিলেক্ট করে রাখে। সিলেক্টেড একটা পার্সন থাকে, টেকনিক্যাল পার্সন, যে সব সময় মানে 24/7 সে সাপোর্ট দেয়। এভাবে কিন্তু যারা সার্ভিস প্রোভাইডার কোম্পানি, সফটওয়্যার সিস্টেম সার্ভিস প্রোভাইডার কোম্পানি, তারা কিন্তু এইভাবে সার্ভিসটা দিয়ে থাকে। একজনকে তারা ফুল টাইম নিয়োগ করে রেখে দেয়, যে সে ওই কোম্পানির যে কোনো প্রবলেম হলে সে এটা সাপোর্ট দিবে। এরপরে বেনিফিটস কি? বেনিফিটস অফ নিউ ইনফরমেশন সিস্টেমস এ এনহ্যান্স এফিসিয়েন্সি এন্ড ক্যাপাসিটি। দেখেন, যখন একটা সিস্টেম ইনফরমেশন সিস্টেম রান করে, একটা প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করে, তখন সেখানে অবশ্যই ক্যাপাসিটি বাড়ে, এফিসিয়েন্সি বাড়ে। প্রতিষ্ঠানের মালিক যারা ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট, তারা কিন্তু একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে চায় যখন সে আরো তার বিজনেসটা বড় করতে চায়, বা তার বিজনেসটা যেভাবে দেখে সে ওইভাবে দেখতে চায় না, আরো সুন্দরভাবে দেখতে চায়, যে সব ডাটাগুলো সে সময় মতো বা কুইক টাইমের ভিতরে পাবে। তার দেখা যাচ্ছে এখন 5টা কোম্পানি আছে তার গ্রুপে, সে আরো 5টা কোম্পানি রান করবে, বা তার হয়তো এখন 20,000 ইউনিট উৎপাদন করে, সেটা 40,000 করতে চায়। তখন সে এখন যেভাবে ম্যানুয়ালি করে বা যে সিস্টেমে করে সে এটাতে করতে পারবে না তখন, যার কারণে কিন্তু সে নিউ ইনফরমেশন সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছে। তো সেখানে অবশ্যই তার একটা বড় বেনিফিট সে নিতে চায়, সেটা হচ্ছে এফিসিয়েন্সি এন্ড ক্যাপাসিটি। এগুলো নিউ ইনফরমেশন সিস্টেমে যাতে বাড়ে বা এনহ্যান্স করে, সেটাকে সে মেইন টার্গেট হিসেবে ধরে রাখে। বেটার কোয়ালিটি অন ইনফরমেশন, সে ভালো কোয়ালিটি ইনফরমেশন পেতে পারে। যেমন একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে একটা এক্সেলে বা একটা ম্যানুয়ালি একটা রিপোর্ট করে দিল, সেই রিপোর্টে অনেক কিছু ভুল আসতে পারে, কিন্তু সিস্টেমে যদি সে দেয় তখন সে যে ইনপুটটা দিবে ডাটা, সেও কিন্তু সুন্দরভাবে দেখে শুনে বুঝে তারপরে ডাটাটা ইনপুট দিবে, এবং তখন কিন্তু বেটার কোয়ালিটি ইনফরমেশন বা রিপোর্ট এটা কিন্তু ম্যানেজমেন্ট পাবে। বেটার অ্যাক্সেস টু ইনফরমেশন, এটাকে সহজে অ্যাক্সেসও করা যায় এবং ডাটাগুলো সেফ থাকে, ইনফরমেশনটা সেফ থাকে। ইমপ্রুভ শেয়ারিং অফ ইনফরমেশন,
শেয়ার করতে পারে, ইমপ্রুভ কমিউনিকেশনটা সে পৃথিবীর যে প্রান্তে বিজনেস করুক না কেন, দেশে তো আছেই, বিদেশেও যদি বিজনেস করে তাও সে কোনো কারণে সে হয়তো বিদেশে গেল, মালিক পক্ষের লোক, তখন সে ওখানে বসেও এটা অ্যাক্সেস করতে পারে এবং দেখতে পারে, এবং এখান থেকেও সে কমিউনিকেট করতে পারে, সিস্টেমের মাধ্যমেও পারে, এমনিতেও পারে। তবে বেটার ডিসিশন মেকিং এন্ড কাস্টমার সার্ভিস, ডিসিশন মেকটা করতে সুবিধা হয়। ইয়ে থাকে রিপোর্টিং আকারে আপনি দেখতে পারবেন, যখন দেখতে পারবেন তখন একটা প্রতিষ্ঠানে হয়তো প্রফিট হয়েছে, এখন একটা প্রতিষ্ঠানে হয়তো প্রফিট এখন প্রফিট হয়েছে 5 কোটি টাকা বা 10 কোটি টাকা, কিন্তু তখন তার টার্গেট ছিল হয়তো 50 কোটি। তাকে কিন্তু নক করতে পারবে সহজেই যদি ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন থাকে, এবং ম্যানেজমেন্ট চাইলে যখন তখন তাকে ইনফর্ম করতে পারবে যে না, তোমার টার্গেট কিন্তু ছিল 50 কোটি, তুমি এখনো 20 কোটি টাকা আর্ন করেছো, তোমার নেক্সট ফিউ মান্থসে এত টাকা আয় করতে হবে, যদি তুমি এটা করতে পারো তাহলেই তোমার টার্গেটটা অ্যাচিভ হবে। তো এই ধরনের বিভিন্ন জবাবদিহিতা থাকে, এবং এইগুলো সিস্টেমের মাধ্যমে সুন্দরভাবে দেখা যায়, যার কারণে ডিসিশন মেক করতেও সুবিধা হয়, এবং কাস্টমার যারা আছে আমাদের প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের মেইন প্রাণ যাদের জন্যই করে আর কি, সেই কাস্টমার সার্ভিস দেওয়াও কিন্তু এই যে কাস্টমার কেয়ার সেন্টার গুলো দেখবেন, বিকাশের এত বড় ভলিউমের বিজনেস, মানে মোবাইল ব্যাংকিং এ, এটা তো ভাবাই যায় না। তো সেখানে তারা তাদের কাস্টমারদেরকে যে সার্ভিস দিচ্ছে সব তো ডাটাবেজের মাধ্যমে, তাই না? আপনি সহজেই যাবেন, গেলে আপনার মোবাইল নাম্বারটা সার্চ দিয়েই বা ভোটার আইডি কার্ড সার্চ দিয়েই আপনাকে সব ডাটাগুলো সে প্রোভাইড করতে পারবে আপনার সম্পর্কে। বিভিন্ন প্রতিষ্ঠানেও এইভাবে ডাটাবেস থাকে, কাস্টমার কাস্টমারদের তো থাকেই, ইভেন কি স্টেক হোল্ডার যারা আছে, ডেটো ক্রেডিটো, সবারই ডাটাবেস থাকে, এবং সেখান থেকে সুন্দরভাবে ডাটাগুলো নিতে পারে। সেখানে যদি কোনো ডাটা আপডেট করতে হয়, ভেরিফাই করতে হয়, বা কোনো কিছু যদি অ্যাড করতে হয়, করতে পারবেন, বড় আনতে পারেন। আমি তো আলু কি বড় আনতে পারবেন? বড়া আলু বলতে দিয়ে ভাই একটু মিউট করে আপনারা বড়া পেঁয়াজ কথা বলতেছেন দিয়ে, এক্সকিউজ মি, বেসন বানাবে, বেসন দিয়ে বানাবে, আর ভাষা বক্তা করেন। হ্যালো ভাই, আবির হোসেন ভাই, আপনার মাইকটা মিউট করেন না ভাই একটু প্লিজ। আমি আমার এখানে হোস্টিং এর এটা আজকে আর দিয়ে রাখিনি, আমি দেখি সাদ্দামকে বলে দিচ্ছি যেন সে এটা দিয়ে রাখে, যাতে আমি সবাইকে মুট করে রাখতে পারি। যখন যার কথা বলা দরকার হবে একটু আপনি একটু আপনারটা মুট করে নিয়ে তারপরে কথা বলবেন। তো আমরা যেটা বলতেছিলাম যে ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা স্টেক হোল্ডারদেরকেও সার্ভিস দিতে পারি, তাই না? যত আমাদের স্টেক হোল্ডার আছে, আমাদের ডেটার ক্রেডিটর থেকে শুরু করে শেয়ার হোল্ডার, কাস্টমার, এমপ্লয়ি, সবাইকেই আমরা এখান থেকে যার যে ইনফরমেশন লাগবে, যে রিপোর্টিং লাগবে, সে সেটা যার যেটুকু অ্যাক্সেস আছে সে সেটা কিন্তু এখান থেকে সহজেই নিতে পারবে। তো তার কারণে বলা হচ্ছে যে কি কি বেনিফিট পাওয়া যায়, এই এতগুলো বেনিফিট কিন্তু আমরা এই জন্যই সিস্টেমটা, ইনফরমেশন সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করি, যে এত বেনিফিট আছে দেখেই। এরপরে আসেন যে আমাদের প্রাইভেসি এন্ড সিকিউরিটি। সিকিউরিটিটা কি বলছে এখানে? সিকিউরিটি অফ ইনফরমেশন রিফার্স টু দ্য প্রোটেকশন অফ information stored, processed, and transmitted to comply with the functions and purposes of the information systems in an organization. Security of information is an important tool to protect information assets and business objectives. So
আমাদের এখানে দুইটা বিষয়ে আমরা আসছি, যে সিকিউরিটি আর প্রাইভেসি। আমরা যখনই ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করব তখনই দেখবেন যে এখানে কিন্তু সিকিউরিটির ব্যাপারটা চলে আসবে। কারণ এখন যে পরিমাণ ডাটা, আমাদের তো ফিনান্সিয়াল নন ফিনান্সিয়াল বিভিন্ন রকম ডাটা থাকবে। আচ্ছা, আগের দিন আপনারা কি যেন আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিলেন যে পেরোলে, তাই না? কি যেন পেরোলে কিভাবে ইনফরমেশন সিস্টেম ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, তিনি আছেন কি আজকে ক্লাসে? জি স্যার, পেরোল সিস্টেমে ইনফরমেশন কিভাবে সহযোগিতা করতে পারে? হ্যাঁ, পেরোল সিস্টেমে কিভাবে ইনফরমেশন সিস্টেম, আপনি কি আপনার অ্যানসার পেয়েছেন? পুরোপুরি স্যার ক্লিয়ার না। আচ্ছা, আপনি পেরোল বলতে কি বোঝেন? পেরোল হচ্ছে আমাদের যে পেমেন্ট এমপ্লয়ীদের যে ফ্রিঞ্জ বেনিফিট বলেন, আর যে তার রেগুলার স্যালারি বলেন, অন্যান্য যে পেমেন্ট গুলো বলেন, সেগুলো যে কিসের আওতায়? এগুলো সব মিলেই তো পেরোল সিস্টেমটা, তাই না? তো সেখানে এই সেই যে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্টটাকে আপনি যখন সিস্টেমে ইনফরমেশন সিস্টেমে মানে আপগ্রেড করবেন বা আপডেট করবেন সবসময়, এটা তো রেগুলারই করা লাগে। আপনাকে স্যালারি প্রতি মাসেই দিতে হয়। আপনার স্যালারির সাথে সাথে কি মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, তারপরে হাউস রেন্ট, এরপরে অন্যান্য যেসব বেনিফিট গুলো আছে বা ফ্রেন্ডস বেনিফিট, ভাতা, তারপরে আপনার সিপিএফ, কিছু কিছু প্রতিষ্ঠানের সিপিএফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, তারপরে জিপিএফ থাকে, পিএফ থাকে, এরকম এক একটা প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি থাকে, এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম বেনিফিট থাকে। যে বেনিফিট যে প্রতিষ্ঠানই প্র্যাকটিস করে না কেন, বোনাস থাকে বিভিন্ন রকম। এই যে এই পুরা পেমেন্ট সিস্টেমটাকে যখন আপনি ইনফরমেশন মানে কোনো একটা মডিউল দিয়ে, এই হয়তো সেটার নাম দিলেন আপনি এইচআর মডিউল বা অ্যাডমিন মডিউল, যেটাই দিতে চান, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম আছে। এই জন্য বললাম যে এটা আসলে রিয়েল হচ্ছে এইচআর মডিউল। এইচআর মডিউলে আপনি এই ডাটাগুলো যখন সুন্দরভাবে আপডেট করবেন, এবং সেখান থেকেই আপনি রিপোর্ট গুলো কালেক্ট করতে পারবেন যে হ্যাঁ, এখান থেকে আমি কয়টা, আমার এমপ্লয়ি আছে হয়তো 5,000 এমপ্লয়িকে আমি বেতন দিয়েছি। 5,000-এর ভিতরে হয়তো 100 আছে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে 150, ডেপুটি ম্যানেজার আছে হয়তো 125 জন। এরকম যে কাদেরকে কোন ডিপার্টমেন্ট ওয়াইজ থাকে, এটা যে আমি অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টের এই এত টাকা স্যালারি দিয়েছে, অপারেশন ডিপার্টমেন্টে এত দিয়েছে, মার্কেটিং এত দিয়েছে, মার্কেটিং বেনিফিট, মার্কেটিং এর যে বিভিন্ন রকম ইয়ে থাকে, কি বলে, সেলস বেনিফিট আর কি, সেগুলো আপনি এখানে সব চলে আসবে। তো যত পেমেন্ট, সেই পেমেন্ট গুলো যখন আপনি সুন্দর এইভাবে ইয়েতে ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে দেখবেন, এটাই হচ্ছে আপনি প্যারোলকে ইনফরমেশন সিস্টেমে আপনি আপডেট করলেন, এবং এই ডাটাটা রিপোর্টটা আপনি সুন্দরভাবে দেখতে পারলেন। আপনি আলাদা আলাদা করে দেখতে পারলেন, সবাই একসাথে পারলেন যে আপনি কত টাকা এই অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ বা এই যে স্যালারি বা অন্যান্য বেনিফিটে কত ব্যয় করেছেন। এগুলো আপনি ম্যানুয়ালিও করতে পারেন, সিস্টেমেও করতে পারেন। যখন আপনি এই পেরোল সিস্টেমটা পেমেন্টটা আপনি প্যারোল ইয়েতে সিস্টেমে ইনফরমেশন সিস্টেমে করবেন, তখনই তো আপনার পেরোলটা ইনফরমেশন সিস্টেমে আপগ্রেড হয়ে গেল, এবং এখান থেকে আপনি এই বেনিফিটটা নিয়ে নিলেন যে আপনি আপনার পেরোল সিস্টেমটাকে পুরোটা অনলাইন বেস করতে পেরেছেন। আপনি অনেক সময় দেখবেন যে একটা ট্যাক্সের সার্টিফিকেট দিতে হয়, ট্যাক্স যেগুলো ডিডাক্ট করে সেগুলো এখানে আসে। আপনাকে ইয়ার শেষে যে আপনি এই অ্যাসেসমেন্ট ইয়ারে আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন, সেই ট্যাক্সের ডিডাকশন একটা সার্টিফিকেট লাগে, সেটা আপনি ইয়েতে জমা দেন, এনবিআর এ জমা দেন। তো এই জিনিসগুলো সব যখন অনলাইন বেস চলে আসবে, তখন সেটা চেয়ে ম্যানুয়ালি যদি এক একজনের এভাবে দিতে হয়, এটা তো একটি প্রতিষ্ঠানের পসিবল হয় না। এবং এটা তো আইডিয়াল ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট হলো না। সব ডিপার্টমেন্ট গুলো
যখন একটার সাথে একই সাথে ইন্টিগ্রেটেড হয়ে ইমপ্লিমেন্ট হবে, তখনই দেখবেন যে সেই প্রতিষ্ঠানটার কোনো ডাটাই আর বাইরে থাকলো না, সবকিছু এখানে অনেক সুবিধা আছে। আমরা বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেছি, সেই সুবিধাগুলো কিন্তু তখন রিয়েলি উঠে আসবে এবং সবাই সেই সুবিধাটাই দেখতে পারবে। তো এইভাবেই আপনি প্যারোল সিস্টেমটাকে অনলাইন সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে আপনি সুবিধা নিতে পারেন বা ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, একটা কোশ্চেন ছিল স্যার। জি শিওর স্যার, এক্সেল এ যদি বেতন ক্যালকুলেশন করা হয় স্যালারি বেসিক সহ আরো যা যা সুবিধা আছে, তাহলে কি এক্সেল কি এখানে একটা পেরোল সিস্টেম? এক্সেল তো আলাদা একটা সিস্টেম ইয়ের কথা বলছে, হ্যাঁ ওইটাও একটা সিস্টেম। আপনি যখন কোনো অপারেটিং সিস্টেম ইউজ না করে আপনি এক্সেলে করতেছেন বা ম্যানুয়ালি করতেছেন, সেটাও তো একটা সিস্টেম। এখন আপনি কি অপারেটিং এটাকেও বলতেছেন যে এটাও একটা সফটওয়্যার সিস্টেম? তো আর হলো না, তাই না? এটা যে মাইক্রোসফট অফিসের একটা ফিচার, সেটা আপনি ইউজ করে এটা করলেন এবং সেখান থেকে তো আপনি অনলাইনে আপনি ইনপুট দিচ্ছেন, সেখান থেকেও ডাটা আসতেছে। সেটাকে আপনি একটা পেরোল সফটওয়্যারের নাম শুনতে পারি স্যার এক্সেল ছাড়া? আপনি কি বলে কাস্টমাইজ যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে এক্সেল এর মতো করেই সাজায় নিতে পারবেন। এক্সেল কিন্তু আসলে মানে অনেক ভাইটাল রোল প্লে করে একটা ইনফরমেশন সিস্টেম, বিশেষ করে অ্যাকাউন্টিং এর যে সিস্টেম গুলো যে পার্ট গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। আপনি আমি হয়তো ওইভাবে আপনাকে বলতে পারবো না, নাম বলতে পারবো না, কিন্তু আমাদের টেলিটকে যেরকম ছিল, আমরা কাস্টমাইজ একটা মডিউল ইউজ করতাম। আমাদের যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারটা ইআরপি মডিউল। এই ইআরপি মডিউলে অনেকগুলো ছিল, যেমন প্রকিউরমেন্টটা ছিল অনলাইন বেস, তারপরে অ্যাকাউন্টস তো ছিলই, এরপরে এইচআর মডিউলটা ছিল, ইনভেন্টরি ছিল, সেলস সেটটা ছিল। তো তখন আমরা এইচআর মডিউলটাতে এই ফিচার গুলো নিয়ে এসেছিলাম। আমি যে ফিচার গুলো বললাম ওটাতে আমার একটু কাজ করার সুযোগ হয়েছিল, যার কারণে আমারও একটা মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সই আছে। বুঝতে পেরেছেন? এই একই ডাটা আর কি। আপনি এক্সেলে যেভাবে করলেন, আপনি এই বেসিক স্যালারি ওইখানে ইনপুট দিয়ে দিলেন। আপনি ইনপুট দিলে দেখা যাবে যে আপনি ওখানে কমেন্ট দিলেন যে 5% ইনক্রিজ হবে ইয়ার শেষে সবার, তখন 5% ওখানে ইনক্রিজ হয়ে গেল। আপনি মানে সিস্টেমে ইনপুট দিলেন আর এক্সেলে করলেন, এটাতে তেমন ডিফারেন্স কিছু না। এক্সেল হচ্ছে আর একটা অপারেটিং সিস্টেম, বুঝতে পেরেছেন? সবকিছুর জন্যই আমরা যেমন এই যে আমি যেমন ফিক্সড অ্যাসেটের কথা বললাম, এই ফিক্সড অ্যাসেটটা আমাদের যখন এই কি বলে এই কোম্পানির সাথে যখন চুক্তি হয়নি, তখন ফিক্সড অ্যাসেটের জন্য আলাদা একটা এক্সেল শিট রাখা হতো। সেই এক্সেল শিটে এটা আপডেট করা হতো রেগুলার। বুঝতে পেরেছেন? জি স্যার। ওয়েব বেসড অ্যাপ্লিকেশনটা কি স্যার? কর্মী সফটওয়্যারটাও আছে, যেরকম পেরোলের জন্য সবথেকে পপুলার, বাংলাদেশে মোস্ট পপুলার একটা বলা হয়। হ্যাঁ, ওটার নাম কি বললেন? ওয়েব কর্মী স্যার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, কর্মী সফটওয়্যার। তো এরকম বিভিন্ন রকম সফটওয়্যার আছে যেগুলো আপনি করতে পারবেন। ওয়েব বেসড অনেক রকম ইআরপি সফটওয়্যার তো আছে স্যার, ইআরপি অনেকগুলো, হ্যাঁ ওগুলো কিন্তু কাস্টমাইজ, আমি সেটা বললাম। ওসিএমএস এই ধরনের অনেক কিছু আছে, অনেকগুলোই আছে। হ্যাঁ, আপনি খোঁজ নিলে অনেক কিছু করতে পারবেন। শুধু যে এক্সেলে করে তা না, এক্সেলে তো অল্প লোক করে। স্যার, ওয়েব বেসড অ্যাপ্লিকেশনটা মনে হয় টোটালি আলাদা জিনিস। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটা মনে হয় স্যালারি সম্পর্কিত না, একটু অন্য সিস্টেম। এটা স্যার আমি বুঝি নাই, ওয়েব বেসড অ্যাপ্লিকেশনটা কি? ওয়েব বেসড অ্যাপ্লিকেশন আপনি মানে কিসের অ্যাপ্লিকেশনের কথা বলছেন? স্যার, একটা কোশ্চেন আছে 2012-তে মেবি আসছে যে অ্যাডভান্টেজ অফ ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটা বুঝি না স্যার কোশ্চেনটা। আপনি যে ইনফরমেশন সিস্টেম, আপনি দুটো নেটওয়ার্ক ইউজ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে ল্যান আর একটা WAN, তাই না? বুঝতে পেরেছেন? আমি স্যার কোশ্চেনটা অ্যানসার জানি না, বলতে পারলাম না। হ্যাঁ, বিষয় হচ্ছে যে আপনি যখন অনলাইন বেস বা ওয়েব বেস একই কথা বলতেছে, বুঝছেন? যে একই জিনিস বোঝাচ্ছে।
যে আপনি মনে করেন আপনার কাছে কোনো ডেটা ইয়ে নেই, আপনি অনলাইনে ঢুকে আপনার সিস্টেমে ঢুকে আপনি যখন সেটাকে সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন বা ইউজাররা ইউজ করবে, সেগুলোকেই অনলাইন বেস ওয়েব বেস বা অনলাইন বেস অ্যাপ্লিকেশন বলা হচ্ছে। আমাদের তো আমরা তো এখন তো আপনি অনেক অ্যাপ্লিকেশন আমরা কাজ করি, তাই না? বিভিন্ন রকমের যে অ্যাপস গুলো এসেছে, তারপরে এই যে এই কাস্টমাইজ যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো আপনি কিন্তু যেখানেই অনলাইনে থাকবেন সেখান থেকেই আপনি কাজ করতে পারবেন। ক্লাউড বেস, ওয়েব বেস, অনলাইন বেস, এইগুলোর মাধ্যমে আপনি যখন কাজ করতে পারবেন, এটাকেই বলা হচ্ছে যে ওয়েব বেস অ্যাপ্লিকেশন। আরো ডিটেলস যদি আপনি যদি আরো ডিটেলস চান, আমরা আমাদের কোশ্চেন যেগুলো আছে, এই কোশ্চেন গুলো কোশ্চেন সলিউশন, এটাও আমরা আমাদের ক্লাসে ভিতরে ইনক্লুড আছে। হ্যাঁ, কয়েকটা কোশ্চেন সলিউশন আমরা করব। আপনি আপনার যদি তেমন কিছু কোশ্চেন না বোঝার মতো থাকে বা কোনো সলিউশন কোথাও যদি না পান, তো সেগুলো আপনি একটা লিস্ট করে আপনি আমাকে ইমেল করে দিয়েন বা অন্য কোনো ভাবে বললেন, বা আপনি যেটা আজকে শেয়ার করলেন, আমি এগুলো নিয়ে ইন ফিউচারে আলোচনা করার চেষ্টা করব। স্যার আপনার ইমেলটা স্যার চ্যাট বক্সে দিন একটু। হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কুইক বুক কি স্যার ওয়েব বেসড অ্যাপ্লিকেশন? এটা ক্লাউড বেস। হ্যাঁ, আচ্ছা স্যার। পৃথিবীতে যে কোনো জায়গায় বসে আপনি নিজেও তো এখানে কাজ করতে পারবেন, এখানে বসে। জি স্যার, করতে হয় আর কি। ফ্রি ট্রায়াল দেওয়া যায়, আবার সাইলেন্ট পেমেন্ট করে ওই হ্যাঁ, আপনি ফ্রি ট্রায়াল এক মাস ফ্রি ট্রায়াল দিতে পারবেন। এটা পারবেন না? জি স্যার, 1 মাস ফ্রি ট্রায়াল দেওয়া যায়। জি, আমার ইমেলটা দিয়েছি। হ্যাঁ, তো আমরা এরপরে আসছে প্রাইভেসি। Privacy of information is related to the protection of the information related to a subject's identity. Privacy is focused on the safeguarding of individuals' rights when it comes to the same information. Currently, information privacy has been addressed as a legal issue, which has not been handled properly by information security standards. Privacy security, আমরা এই দুটা জিনিস নিয়ে আলোচনা করলাম। এরপরে আসেন সিস্টেম চেঞ্জ ওভার মেথডস। এটা হলো ডিরেক্ট, প্যারালাল, পাইলট এন্ড ফেজড। আমরা যে সিস্টেমটা পড়লাম, এই সিস্টেমটারও চেঞ্জ ওভার বলতে কি বোঝাচ্ছে? যে একটা সিস্টেম থেকে যখন ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে যাবেন, সেটাকেই বলছে সিস্টেম চেঞ্জ ওভার। তো এখানে কি লেখা আছে যে আফটার অ্যাকুয়ারিং এ কম্পিউটার প্রোগ্রাম সিস্টেম, ইউ আর রিকোয়ার্ড টু চেঞ্জ from the old system to the newly acquired system in a process called system changeover. এটা কিন্তু আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কিন্তু অনেকবারই আসছে কোশ্চেনে। যিনি এই যে কোশ্চেন দেখেছেন উনি ভালো জানবেন যে এটা কয়েকবার আসছে না, সিস্টেম চেঞ্জ ওভার। জি স্যার, মাঝে মাঝে আসে। হ্যাঁ, মাঝে মাঝে আসে। তো এটা আপনারা সিস্টেম চেঞ্জ ওভারটা কি বুঝতে পেরেছেন? যে ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে যাওয়ার যে প্রসেসটা, সেটাকেই সিস্টেম চেঞ্জ ওভার বলতেছে। হ্যাঁ, খুব সহজে এটুকুই বুঝতে পারলেই হবে। তো এটা কি ভাবে হতে পারে? এটা চার ভাবে হতে পারে, সেটা এখানে আসছে। সেটা হচ্ছে যে ডিরেক্ট কাট ওভার। It is direct cutover causes the changeover from the old system to the new system to occur immediately when the new system becomes operational. আমরা তো আজকে সিস্টেম ইমপ্লিমেন্টেশনের ব্যাপারগুলো বুঝেছি, তাই না? এখন আসেন যে ডাইরেক্ট কাটোভার বলতে বোঝাচ্ছে যে ওল্ড সিস্টেম থেকে যখন নিউ সিস্টেমটা অপারেশনে আসবে, যে হ্যাঁ আজকে থেকে এটা কাজ করার জন্য উপযুক্ত, তখনই ডাইরেক্ট এটা একটা থেকে আরেকটাতে ইয়ে করা, মানে টার্ন করানোটাই হচ্ছে ডাইরেক্ট টার্নওভার।
যে আপনি ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে ডিরেক্ট চলে গেলেন। এরপরে আসেন প্যারালাল অপারেশন। প্যারালাল কি, যে দুইটাই আপনি পাশাপাশি চালাবেন, তাই না? যে requires that both the old and the new information system operate fully for a specified period. যেমন হয়তো 1 মাস বা 2 মাস বা 3 মাস আমরা প্যারালালি দুটাই চালাতে হবে, চালাবে। কারণ হচ্ছে যে ও দেখবে যে এটা ডাটা আর ওইটা ডাটা একই রিপোর্ট আসে কিনা বা কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, এটা সে 1 মাস 2 মাস 3 মাস চেক করবে। তখন তাকে কি এইটা চেক করতে গেলে দুটোই পাশাপাশি চালাতে হবে। তো এটাও আরেকটা সিস্টেম, যে সিস্টেম চেঞ্জ ওভারের আরেকটা প্রসেস। এরপরে পাইলট অপারেশন। পাইলট অপারেশনে হচ্ছে ইনভলভ ইমপ্লিমেন্টিং দ্য কমপ্লিট নিউ সিস্টেম এট এ সিলেক্টেড লোকেশন অফ দ্য কোম্পানি। এটা হচ্ছে একটা পাইলট প্রকল্প। পাইলট প্রকল্প শব্দটা সম্পর্কে তো আপনারা সবাই কম বেশি পরিচিত। সরকার বিভিন্ন সময় দেখবেন যে পাইলট প্রকল্প চালু করে, বিভিন্ন কোম্পানিও করে। এই কারণে যে তারা নতুন সিস্টেম রান করতে গেলে একটা পাইলট, যে শুধুমাত্র মনে করেন আপনার কথাই যে শুধু এইচআর মডিউলটাকে আগে রান করবে, যে শুধু এরা দেখি এটা ঠিক মতো কাজ হচ্ছে কিনা, যে আমরা যেটা দিচ্ছি সেটা আমাদের রিপোর্ট আকারে যেভাবে আমরা চাই সেভাবে রিপোর্টটা বের হচ্ছে কিনা। তারপর ফেজড অপারেশন। ফেজড অপারেশন হচ্ছে allows you to implement the new system in stages or modules. Least expensive is phased operation. Safest is also phased operation. Risk of failures or errors is limited to the implemented module only. Less expensive because you have to work with only one part of the system at a time. এটা ফেজড অপারেশন বলতে আমি যেটা বললাম যে আমাদের সব অপারেশন গুলো একসাথে অনেক সময় ইমপ্লিমেন্ট নাও হতে পারে বা একটা সিস্টেমে ইন্টিগ্রেট নাও হতে পারে, এটা আলাদা আলাদা করে হতে পারে। তখন কি হয়, আপনি এক একটা মডিউল নিতেই হয়তো কয়েক লক্ষ টাকা চার্জ করবে। যে আপনি হয়তো প্রথমে দিল 5টা মডিউল, এরপরে আপনি একটা মডিউল বাড়াবেন, আপনাকে এত টাকা দিতে হবে। এইভাবে দেখা যাচ্ছে এগ্রিমেন্টটাই হবে। তখন এই জন্য এখানে বলছে যে আপনি হয়তো 5টা মডিউলের ভিতরে আপনি 3টা চালাইতে চান আর 2টা চালাতে চান, ম্যান্ডেটরি আছে হয়তো 3টা, তারপরে একটা যখন নেবেন তখনই আপনার কস্ট বাড়বে। তো এই জিনিসগুলো হচ্ছে ফেজড অপারেশনে চলে আসে। তো এভাবেই আপনাদের সিস্টেম চেঞ্জ ওভার। তো আজকের আমাদের যে ক্লাসটা ছিল সেটাতে এখানে ছিল, আপনাদের এই পর্যন্তই ছিল। এরপরে আরেকটা ক্লাস আছে সম্ভবত এই যে সিস্টেম ইয়ের উপরে, ইনফরমেশন সিস্টেমের উপরে আরেকটা লাস্ট ক্লাস। তারপরে আমরা একটু কোশ্চেন গুলো একটু রিক্যাপ করব, যে আমরা যে সিস্টেম অপারেশন পড়লাম এবং গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট পড়লাম, এখান থেকে যে কোশ্চেন গুলো আসে আসলে আমরা সেগুলো কতটুকু কভার করতে পেরেছি, বা এখান থেকে আরো কিছু আলোচনা যেটা আইডিয়া থাকবে যে সিলেবাসের বাইরে থেকেও একটুকু আসে, বা এইটুকু আলোচনা করলে আমরা এতটুকু পাবো কোশ্চেনে, মানে কত পার্সেন্ট কভার করলাম, এই জিনিসগুলো আসবে। এরপরে আমাদের আগামীকালকের ক্লাস। হ্যাঁ স্যার, মানে এটা সবথেকে বেটার হতো স্যার প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে মানে প্রিভিয়াস কোশ্চেনগুলো রিলেট করে আমাদের একটু দেখানো, তাহলে ইজি মনে আপনি হতো। তাহলে হবে কি, পারবেন না কারণ হচ্ছে আপনাকে তো সব এন্ডেই চিন্তা করতে হবে। আমাদের তো ক্লাস অল্প, মাত্র 30 ক্লাস, আর সিলেবাস কিন্তু হিউজ সিলেবাস। আমাদের সবার আগে উদ্দেশ্যটা হচ্ছে, লেট মি ফিনিশ, সবার আগে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সিলেবাসটা কভার করা, তাই না? আপনিও তাই করেন, সবার উদ্দেশ্যে এটা বলতেছি, সিলেবাসটা আগে কভার করবেন সবাই, এভরিওয়ান। যে সিলেবাসটা যদি আপনি কমপ্লিট করেন, দেন আপনার সিলেবাসটা সম্পর্কে ধারণা থাকলে আপনি কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আমি কিছু কোশ্চেন নিয়ে আপনার সঙ্গে আলোচনা করলাম, খুবই ওই কোশ্চেনটা আসবে না, ওর কাছাকাছি কোশ্চেন আসবে, কিন্তু সিলেবাসটা কভার করলে আপনি দেখবেন যে সব কোশ্চেনই এর সাথেই রিলেটেড কোনো না কোনো ভাবে। তো যার কারণে আপনি হুবহু যে কোশ্চেন নিয়ে আলোচনা করাটা এটা এতটা ফ্রুটফুল হবে না বলে আমার ধারণা। না স্যার, মানে একটা কোশ্চেন স্যার, মানে একটা রিলেটেড কোশ্চেন দেখাইলে মানে একটু মানে সেটা আমি করব, সেটা আমি প্রতিটা চ্যাপ্টার শেষ করব, তার সাথে শেষ করার পরে আমি দেখবো যে আমি যেটা কভার করেছি সেখান থেকে যে কোশ্চেন গুলো আপনাদের এসেছে সেখান থেকে কতটুকু কভার করে বা কোনোটা বাদ পড়ে গিয়েছে কিনা, তখন সেটা আমরা আবার
বা সময় পাইলে আবার চেষ্টা করবো, নাহলে আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেবো যে এটা এইভাবে পড়েন। তবে সিলেবাস কমপ্লিট করার বিকল্প নেই। আপনি অন্য যে কোনো সাবজেক্টের জন্য একই অ্যাডভাইস থাকবে আপনাদের জন্য আমার, যে সিলেবাসটা আগে ফুল কমপ্লিট করেন, দেন আপনি। স্যার সিলেবাস কমপ্লিটের ক্ষেত্রে যদি আমরা সিমা টেক্সট কে বেস ধরে পড়ি, সেক্ষেত্রে আমাদের দেশে যেমন আগে স্যার আপনি তো মিসগাইড হইলেন। আমি তো সিমা টেক্সট বুকের কোন বুকের কথা, টেক্সট বুকের কথা বলিনি, আপনাকে একটা সিলেবাস দেওয়া হয়েছে না? আমি জি স্যার সেটাই বলতেছি যে যদি ওইভাবে করি আর কি, তাহলে যেমন আগে আমরা বিজনেস লেভেলে G5 যে সাবজেক্টটা ছিল, সেখানে সীমার সাথে আমাদের অনেক কিছু চেঞ্জ ছিল। এখন চেঞ্জ আছে কিনা বা সেখানে ওই সাবজেক্টটা ওই আপনি যেটা সাবজেক্টের কথা বললেন ওটা সম্ভবত ইথিক্স, তাই না? জি স্যার। ইথিক্সে কি চেঞ্জ আছে মানে বলেন তো? যেমন কর্পোরেট গভর্নেন্স, এই যে কর্পোরেট গভর্নেন্স, আপনাকে তো প্রথমে লোকাল যে ল আছে, রুলস আছে, সেগুলো মানবে, সেগুলো আগে মানে আপনার সেটার উপরে নলেজ থাকতে হবে, তাই না? ওখানে ডিফারেন্সটা এটাই আসবে। এখানে আমরা তেমন কোনো লর কিছু বলবো না, আমরা ইনফরমেশন সিস্টেম পড়তেছি, এটা পৃথিবীর সব জায়গায় একই রকম। আমরা গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট পড়ছি, মার্কেটিং পড়বো, অপারেশন ম্যানেজমেন্ট পড়বো, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এগুলোতে দেখেন, আমরা যখন হিউম্যান ক্যাপিটাল পড়বো, ওইখানে হয়তো কিছু আছে যেটা ল কভার করে। লর ব্যাপারটা হলো দেশীয় ল, এটা পড়তে হয়, হ্যাঁ। আইন যেটা আছে, রুলস যেটা আছে, সেগুলো আপনি কভার করবেন। আর এই সাবজেক্ট গুলো না ওয়ার্ল্ড ওয়াইড একই জিনিস। আর হচ্ছে যেমন আপনি যদি এমপ্লয়ীদের রাইটস নিয়ে কথা বলেন, তাহলে আমাদের যে লেবার অ্যাক্ট আছে, এই জিনিসগুলো কিন্তু চলে আসবে। গভর্নমেন্ট যে রুল আছে, এই জিনিসগুলো চলে আসবে। তো এগুলো আপনাকে একটু লিঙ্ক করে দিতে হবে প্যারালালি। ডিফারেন্স কিন্তু এটা। আর হচ্ছে বেশিরভাগই আপনি এই সিলেবাস, এবং আপনি যদি সীমা টেক্সট বুকটা কভার করেন, তাহলে দেখবেন যে অনেক বেশি। ওখানে হয় কি, একটু ওয়ার্ড গুলো একটু জটিল, কিছু ওয়ার্ড একটু জটিল, আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে। এই ধরনের প্রবলেম ছাড়া আর তেমন কোনো প্রবলেম। আপনার লেকচার শীটগুলো যেমন একদম ইয়া করা, কাস্টমাইজ করা, আমি চেষ্টা করেছি, আমি ওটা দেখেছি যে ওটাতে আসলে আপনারা লেকচারের সাথে স্যার মিলিয়ে স্যার মিক্স আপ করে পড়লে স্যার একটু ইজি মনে হয়। আমি মানে কালকে ট্রাই করছি, অনেক ইজি মনে হয়। হ্যাঁ, কিন্তু ওই যে ওরা তো ব্রিটিশ, ওরা যেভাবে লিখে বা যেভাবে যত সহজ ভাবে, আমরা তো অত সহজ ভাবে ইংলিশটাকে বুঝতে পারি না, তাই না? তো যার কারণে আমাদের জন্য একটু কঠিন হয়। কিন্তু আমাদের এই শীটটা আপনি কভার করবেন এরপরে সিলেবাসে। আর সবচেয়ে এখন বড় যেটা আমাদের হেল্পিং ইয়ে আছে, সেটা হলো গুগল। আপনি যে কোনো ওয়ার্ড দিলে তার সিনোনিম সহ বা তাকে সুন্দরভাবে বাংলা, সো আপনি সিলেবাস স্টাডি করলে আমার মনে হয় না তেমন কোনো ঝামেলা হবে, আপনারা ফুল কভার করতে পারবেন। বুঝতে পারছেন? কালকে মনে হয় আমার কয়টাই ক্লাস, আপনারা কি রুটিন পেয়েছেন শনিবারে? স্যার কালকে 2:30 স্যার। 2:30 দিয়েছে? স্যার দুইটা স্যার মেল আসছে, কিন্তু আপনার মেলটা স্যার এখনো আসে নাই স্যার। দুইটা মেল আসছে, একটা 9:30টার সময় লিগ্যাল এনভায়রনমেন্ট, ওই আগে ওইটা ঠিক আছে। আমার আসলে কালকে মনে হয় 2:30টায় ক্লাস। হ্যাঁ, কালকে 2:30টায় আপনারা থাকেন। হ্যাঁ, এই লিংকটা স্যার এখনো দেওয়া হয় না স্যার। আপনারা যে ক্লাস লিংক দিয়ে দেবে, ক্লাস শেষ হয়ে গেলে হয়তো ওরা দিয়ে দিবে। তো 2:30টায় ইনশাআল্লাহ আবার কালকে আমরা নেক্সট সিস্টেম ইনফরমেশন সিস্টেমটা কালকে শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।